হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি শুভ আহমেদ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে আমি আলোচনা করব রিডান্ডেন্সি নিয়ে। এই টপিক্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স, তার জন্য এটা নিয়ে আজকে আলোচনা করছি। তো দেখে নিই আমরা রিডান্ডেন্সিটা কী। রিডান্ডেন্সি হলো বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানেটা কি, এটা অনেকে বুঝতে পারি না যে বাহুল্য দোষ কী। বাহুল্য দোষ হলো যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। যখন একটা সেন্টেন্সের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা হবে তখন বুঝবে সেই সেন্টেন্সের মধ্যে রিডান্ডেন্সি আছে। রিডান্ডেন্সি শব্দের অর্থ হলো অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে কি, প্রাচুর্যতা, যেটা মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি, এটাকে আমরা এরকম বলতে পারি। ঠিক আছে, তো এই রিডান্ডেন্সটাকে আমরা যদি সহজভাবে শিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এটা একটা টেকনিকের মাধ্যমে শিখতে পারি। সেটা হলো যে রিডান্ডেন্সিকে আমরা বলতে পারি আবর্জনা। আমাদের বাড়িতে যদি আবর্জনা থাকে তাহলে সেটাকে আমরা বাড়িতে রাখি নাকি ফেলে দিই, এই বিষয়টা একটু চিন্তা করো। যদি আমাদের বাড়িতে কোনো আবর্জনা পাই তাহলে সেই আবর্জনাটা আমরা কী করি, ডাস্টবিনে ফেলে দিই। তো এরকমভাবে যদি কোনো সেন্টেন্সে দেখো যে রিডান্ডেন্সি আছে, মানে আমার সেন্টেন্সে যতটুকু শব্দ প্রয়োজন বা জয়টা শব্দ প্রয়োজন এর চেয়ে বেশি শব্দ রয়েছে, তাহলে সেটা হবে রিডান্ডেন্সি। এবং এই রিডান্ডেন্সিটাকে কী করতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। যদি না তা করি তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, তো এই আবর্জনাটাকে মনে রাখবা যে রিডান্ডেন্সি মানেই হলো আবর্জনা। এখন আমরা কতগুলো উদাহরণ দেখি যে কী কী রিডান্ডেন্সি হতে পারে। তো প্রথমত আসি যে ইউনাইটেড টুগেদার। ইউনাইটেড মানে হলো একত্রিত হওয়া, টুগেদার মানে হলো একসাথে হওয়া। তো আমরা যখন ইউনাইটেড ইউজ করতেছি তখন কিন্তু আর টুগেদার ইউজ করার দরকার নেই, অথবা টুগেদার ইউজ করলে ইউনাইটেড ইউজ করার দরকার নেই। এই যে আমরা পাশাপাশি দুইটা ওয়ার্ড ইউজ করতেছি একই রকমের এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা সঠিক, কিন্তু বাস্তবিক অর্থে গ্রামারের নিয়ম অনুসারে এই সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। আমি যদি লিখি উই আর ইউনাইটেড টুগেদার তাহলে সেই সেন্টেন্সটা ভুল হবে। এখানে কী হতে হবে, উই আর টুগেদার অথবা উই আর ইউনাইটেড, যে কোনো একটা দিতে হবে। তো যে কোনো একটা দিলে এটা সঠিক হবে। ঠিক আছে, যদি দুইটা ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে রিডান্ডেন্সি হয়ে যাবে। তারপরটা দেখো রিপিট এগেইন। রিপিট মানে কি, পুনরায় শুরু করা। ঠিক আছে, বা পুনরায় কোনো কিছু করা। তাহলে এগিন দেওয়াটার মানেটা কি, আমরা এখানে ইউজ করতেছি আবার এখানে এগিন ইউজ করতেছি, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে এখানে যখন থাকবে তখন এখানে কখনোই এগিন হবে না। ঠিক আছে, আমরা যখন রিপিট ইউজ করবো তখন এগিন ইউজ করতে পারবো না। কারণ কি, এগিনটা হলো একটা রিডান্ডেন্সি। যখনই রিডান্ডেন্সি পাবো সেটা হলো একটা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেবো। তো এটাও সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিব। তারপর দেখো ডিকশনারি বুক। তো ডিকশনারি নিজেই একটা বুক, এর সাথে বুক ইউজ করার দরকার নেই। ঠিক আছে, ডিকশনারি যখন ইউজ করব তখন আমরা অনেক বলি যে আই হ্যাভ এ ডিকশনারি বুক, ইট ইজ এ রং সেন্টেন্স, হবে আই হ্যাভ এ ডিকশনারি। ঠিক আছে, এই ডিকশনারি বলতেই বোঝাচ্ছে ডিকশনারি বুককে। তারপর দেখো নিয়ারলি অলমোস্ট। নিয়ারলি অলমোস্ট এই শব্দটার মধ্যে আমরা প্রায়ই ভুল করি, যে আমরা অনেকেই বলি যে নিয়ারলি অলমোস্ট, প্রায় 50 লাখ মানুষ। যখন প্রায়ই বলি অনেকেই কী করে, দুইটাই ইউজ করে দিই, নিয়ারলিও দিই অলমোস্টও দিই। এটা কিন্তু ইউজ করা যাবে না। কী করবে, আমাদেরকে যে কোনো একটা ইউজ করতে হবে, হয় নিয়ারলি না হয় অলমোস্ট। তো তোমার যেটা মন চাই সেটা ইউজ করবে, বাট যখনই দেখবে যে দুইটা একত্রে আছে তখনই মনে করবা যে এখানে রিডান্ডেন্সি ইউজ করা হচ্ছে। আমরা বাংলাতে কিন্তু এরকম উদাহরণ পেয়েছি, যেমন সব মানুষেরা মরণশীল। দেখো সব, আবার মানুষেরা, তো একসাথে মানে এখানেও প্লুরাল হচ্ছে এখানেও প্লুরাল হচ্ছে, বহুবচন। এই যে আমরা বাংলার ক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় বাহুল্য দোষ। তো এরকমভাবে ইংরেজিতে রয়েছে, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। তারপর দেখো অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি, অ্যাডভান্স শব্দের অর্থ হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে সেই ক্ষেত্রে ফরওয়ার্ড শব্দটা ইউজ করা অনুচিত। অ্যাডভান্সের সাথে কি ইউজ করা যাবে না, ফরওয়ার্ড ইউজ করা যাবে না। তারপরে এরকম আমরা আছে যে প্রসিডের সাথে ফরওয়ার্ড ইউজ করা যাবে না, বা প্রগ্রেসের সাথে ফরওয়ার্ড ইউজ করা যাবে না। কারণ প্রগ্রেস, অ্যাডভান্স, প্রসিড এই তিনটার অর্থই হলো উন্নতি করা অথবা সামনের দিকে এগিয়ে যাওয়া। তো এই এগিয়ে যাওয়াটা অর্থের সাথে আবার যদি আমি আরেকটা ফরওয়ার্ড ইউজ করি তাহলে সেটা কিন্তু রিডান্ডেন্সি হবে। ওকে, তারপর দেখো রিটার্ন ব্যাক। রিটার্ন মানে হলো ফিরে আসা, ব্যাক মানে হলো ফিরে আসা। তাহলে আমরা যখনই রিটার্ন ব্যবহার করতেছি তখন তো আর ব্যাক ইউজ করা
দরকার নাই। যদি আমরা ব্যাক ইউজ করি তাহলে রিটার্ন ব্যবহার করতে পারবো না, বা রিটার্ন ব্যবহার করলে ব্যাক ব্যবহার করতে পারবো না। এটা মাথায় রাখবা যে আমাদেরকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাকটাকে বাদ দিলাম, তো শুধুমাত্র রিটার্নটা ইউজ করব। তারপর দেখো জয়েন টুগেদার। জয়েন অর্থ হলো একসাথে হওয়া, টুগেদার অর্থ হলো একত্রিত হওয়া বা একসাথে হওয়া। তাহলে সেই ক্ষেত্রে এই জয়েন যখন ইউজ করব তখন টুগেদার ইউজ করার দরকার নেই। তারপর দেখো নিউ ইনভেনশন। নিউ ইনভেনশন, ইনভেনশন মানেটা কি? ইনভেনশন মানে হলো আমরা যখন নতুন কিছু তৈরি করি তখন সেটাকে বলা হয় ইনভেনশন, ঠিক আছে? তো ইনভেনশন মানে হলো নতুন কিছু তৈরি করা। এখন এটার মধ্যে যদি আমি আবার নিউ শব্দটা অ্যাড করি তাহলে এটা কিন্তু আমাদের সেন্টেন্সটাকে একটু মানে অশ্রুতিমধুর করে তোলে। তার জন্য আমাদেরকে এই নিউ শব্দটা বাদ দিতে হবে, কারণ এটা হলো অতিরিক্ত ব্যবহার। এই শব্দটার ব্যবহারের কিন্তু আমাদের দরকার নাই। জাস্ট লাইক ইট ইজ আবর্জনা। তো আবর্জনা থাকলে কিন্তু আরও আবর্জনার সৃষ্টি হয়, তার জন্য আবর্জনাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপর দেখো টু টুইন্স। অনেক সময় আমরা বলি যে দে আর টু টুইন্স, তারা দুই ভাই বোন, মানে দুইজনই একই মানে যমজ যখন বোঝাই তখন সেক্ষেত্রে টুইন্স ইউজ করি। বাট টু এর সাথে কখনো টুইন্স হয় না, শুধুমাত্র টুইন্স হবে। টুইন্স মানে হলো দুইজন যমজ, তাহলে সেই ক্ষেত্রে আর টুটা ইউজ করার দরকার নাই। তারপর দেখো প্রেফার মোর। প্রেফার শব্দটা নিজেই কিন্তু একটা কম্প্যারেটিভ ফর্মে রয়েছে। প্রেফার মানে হলো অধিকতর পছন্দ করা। তো অধিকতর পছন্দ করা শব্দটার মধ্যে আবার যদি আমি মোর শব্দটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে অর্থটা হচ্ছে যে অধিকতর পছন্দ করা। দেখো সেন্টেন্সটা কি হবে, যেমন প্রেফার মোর, অধিকতর পছন্দ করা। এই যে অধিকতর, এই শব্দটা কিন্তু অতিরিক্ত আসলো, এই অতিরিক্ত শব্দটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তারপর দেখো ট্রু ফ্যাক্ট। এখন অনেকে ভাবতে পারো যে ট্রু ফ্যাক্ট এখানে কি সমস্যা? এখানে একটা সমস্যা আছে। ফ্যাক্ট মানে হলো কোনো সত্য ঘটনা, সত্য ঘটনা শব্দটাই হলো ফ্যাক্ট। এখন এর মধ্যে আর ট্রুটা উল্লেখ করার দরকার নেই। ফ্যাক্ট শব্দটার অর্থ হলো সত্য ঘটনা, তার জন্য এই ট্রু শব্দটা যদি ব্যবহার করি তাহলে সেটা হবে রিডান্ডেন্সি। তো আমাদের সেন্টেন্সগুলোতে রিডান্ডেন্সিটাকে বাদ দিয়ে দিব, ডাস্টবিনে ফেলে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু এটা ডাস্টবিনে ফেলতে বলো না। তারপর দেখো ফাইনাল কনক্লুশন। আমরা ফাইনাল কনক্লুশন বলি অনেক সময় যে শেষ উপসংহার। উপসংহার মানেই হলো শেষ, শেষ যে কথাটা বলা হয় সেটাকে বলা হয় উপসংহার। এইখানে আবার শেষ শব্দটা আসবে কেন? প্রশ্নটা হলো এটা, ঠিক আছে? এখানে শেষ শব্দটা দেওয়া যাবে না। আমরা এরকম বলতে পারি যে ফাইনাল ডিসিশন, এটা কিন্তু বলা যায়, ঠিক আছে? ফাইনাল ডিসিশন, আমরা ফাইনাল কনক্লুশন না বলে বলতে পারি ফাইনাল ডিসিশন। তো এরকমভাবে আমি যদি লিখি ফাইনাল কনক্লুশন তাহলে সেই ক্ষেত্রে সেটা ভুল হবে, কারণ কি কনক্লুশন নিজেই ফাইনাল, এরপরে আর কোনো শেষ নেই, কনক্লুশনের পরে আর কোনো শেষ হতে পারে না। তার জন্য এটা অবশ্যই শুধু কনক্লুশন হতে হবে অথবা ফাইনাল ডিসিশন হতে হবে। তারপর দেখো সাফিসিয়েন্ট এনাফ। তো অনেকেই সাফিসিয়েন্ট এনাফ শব্দটা বুঝতে পারো না। সাফিসিয়েন্ট হলো যথার্থ, মানে উপযোগ্য, মানে সাফিসিয়েন্ট হলো যত উপযুক্ত, তাহলে সাফিসিয়েন্ট এনাফ। তো সাফিসিয়েন্ট যখন ইউজ করব তখন এনাফ ইউজ করার দরকার নেই, বা এনাফ যখন ইউজ করব তখন সাফিসিয়েন্ট ইউজ করার দরকার নেই। যেমন আমি বললাম যে আই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানি। সাফিসিয়েন্ট এনাফ মানি যখন এটা লিখব তখন কিন্তু এই যে এই সাফিসিয়েন্টটা কি অতিরিক্ত শব্দ আসলো। অথবা আমি লিখতে পারি যেমন আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি অথবা আই হ্যাভ এনাফ মানি, যে কোনো একটা লিখতে পারি, বাট দুইটা লিখলে যে কোনো একটা আমাদেরকে বাদ দিতে হবে। সেন্টেন্সের মধ্যে যখন থাকবে যে দুইটা তখন সেক্ষেত্রে সেটা ভুল আছে, ঠিক আছে? এই বিষয়টা একটু চিন্তা করবা। আরেকটা আছে অ্যাওয়েট ফর। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাওয়েট ফর, অ্যাওয়েট, এই যে এইখানে অ্যাওয়েট শব্দটার মানই হলো ওয়েট ফর। যে এ শব্দটা আছে না, এই এ শব্দটার জন্য এর জন্য ফর আসলো, ঠিক আছে? অ্যাওয়েট মানি হলো ওয়েট ফর। তো ওয়েট ফর দেওয়ার পরে যদি আরেকটা ফর ইউজ করি তাহলে কি সেটা হবে? যেমন আমরা এটাকে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো অ্যাওয়েট ফর মানে কি ওয়েট ফর, তাহলে এইখানে একটা ফর অতিরিক্ত আসলো। তো একটা ফর যে অতিরিক্ত আসলো এই ফরটাকে আমাদেরকে বাদ দিতে হবে। শুধুমাত্র অ্যাওয়েট ইউজ করতে পারবো অথবা ওয়েট ফর ইউজ করতে পারবো, যে কোনো একটা ইউজ করতে পারবো। আমরা কিন্তু অ্যাওয়েট ফর ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো অ্যাওয়েট মানে হলো ওয়েট ফর, তো এরপরে আরেকটা ফর দেওয়াটা অনুচিত। এরকম আরও কতগুলো উদাহরণ রয়েছে, আমরা দেখব। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি।
যেগুলো পরীক্ষার মধ্যে আসছে, যেমন 1 নম্বর হলো, যেমন আমি একটা সেন্টেন্স লিখি যে রিপিট ইট এগেইন, তারপরে রিপিট ইট ওয়ান্স এগেইন, রিপিট ইট। এখন এই 3টা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? দেখো আমরা এইখানে যে রিপিট ইট, এই যে এইখানে এগেইন, এটা অতিরিক্ত শব্দ ইউজ করা হয়েছে। এগেইন আমরা জানি রিপিট মানে হলো পুনরায় একটা কিছু বলা, তাহলে পুনরায় যদি বলতেই হয় তাহলে সেক্ষেত্রে আর এগেইন শব্দটা তো ইউজ করা দরকার হচ্ছে না, তার জন্য এটা হলো রিডান্ডেন্সি, এটাকে বাদ দিতে হবে। তো এইখানে আনসার হলো ই, রিপিট ইট। এরকমভাবে আরও, যেমন হোয়াট ডু ইউ প্রেফার মোর, হোয়াট ডু ইউ প্রেফার মোর, তুমি কোনটা অধিকতর পছন্দ করো। আমরা যখন প্রেফার ইউজ করব তখন আর মোর ইউজ করার দরকার নেই, ঠিক আছে। অথবা এটার একদম সঠিক সেন্টেন্সটা হবে হোয়াট ডু ইউ প্রেফার, তুমি কোনটা পছন্দ করো, এটা একদম সঠিক সেন্টেন্স, ঠিক আছে। তো আমরা এই প্রেফারের সাথে যদি মোর অথবা ইউজ করি, মোস্ট ইউজ করি, তাহলে সেটা আমাদের ভুল হবে, ওকে। তো এরকমভাবে আমরা আরও কতগুলো দেখতে পারি, যেমন আমি বলতে পারবো ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট। তো এরকম যদি থাকে সেন্টেন্সগুলো ভুল হবে। তো আমাদের পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্নটা আসে সেটা দেখি। প্রশ্নটা আসে যেমন 4টা সেন্টেন্স দেওয়া থাকলো, যেমন ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, ইট ইজ এ রিয়েল ফ্যাক্ট, অথবা ইট ইজ এ সামথিং, এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকলো, আর আরেকটা সেন্টেন্স দেওয়া থাকলো ইট ইজ এ ফ্যাক্ট। তো এই 4টা সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটা আমাদেরকে বাছাই করে নিতে হবে, ঠিক আছে। এখন ওই রিডান্ডেন্সি, তোমাকে চিন্তা করতে হবে যে কোন সেন্টেন্সগুলোতে রিডান্ডেন্সি আছে, মানে অতিরিক্ত শব্দের ব্যবহার আছে। যেই সেন্টেন্সটাতে অতিরিক্ত শব্দের ব্যবহার আছে সেই সেন্টেন্সটা কিন্তু ভুল, এবং ওইটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা হবে সঠিক। তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে। এখানে যেগুলো লিখলাম রিডান্ডেন্সি, এটা সবচেয়ে বহুল প্রচলিত রিডান্ডেন্সিগুলো আমি উল্লেখ করছি। এরপরে তোমরা যদি আরও পড়তে চাও তাহলে বিভিন্ন বই টই দেখতে পারো। আশা করি অনেক কিছু জানতে পারবে, নতুন কিছু। আজকে এই পর্যন্ত থাক। আর সবাই যদি আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।